আসসালামু আলাইকুম। স্কুল ম্যাথমেটিক্সে তোমাদেরকে স্বাগতম। আমি জান্নাতুল ফেরদৌস হুমায়রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার স্নাতক সম্পন্ন করেছি। আজকে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের সমাস ক্লাস নিব। এটা আমাদের সমাসের 3 নাম্বার ক্লাস। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা 1 এবং 2 নাম্বার ক্লাসটি দেখে আসতে পারো। তো 3 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব সমাসের বাকি প্রকারভেদগুলো নিয়ে। তো চলো ক্লাসটি শুরু করি। তো আজকে আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস নিয়ে। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করছি বহুব্রীহি সমাস নিয়ে। তো চলো বহুব্রীহি সমাস আমরা কিভাবে নির্ণয় করব শিখে নেই। এখানে সংজ্ঞাতে কি বলা হয়েছে যে যে সমাসে সমসমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। কি বলা হচ্ছে যে সমসমান পদের শব্দগুলোর কোনটির অর্থ না বুঝে অন্য কোনো কিছু বুঝাবে, অন্য কোনো অর্থ বুঝাবে, সেটাই হবে বহুব্রীহি সমাস। তো চলো উদাহরণের মাধ্যমে দেখি। এখানে কি বলা আছে যে বহুব্রীহি, বহুব্রীহি মানে হচ্ছে ধান আছে যার, সেটাকে বলা হচ্ছে বহুব্রীহি। এখানে বহু কিংবা ব্রীহি কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি সহজ করে বুঝার চেষ্টা করি তাহলে দেখো, আমরা যদি লিখি যে হাতে খড়ি, ঠিক আছে, হাতে খড়ি, হাতে খড়ি, ঠিক আছে, হাতে খড়ি। এখন এখানে হাতে খড়ি, হাতে খড়ি বলতে কি, হাত তো হাত আর খড়ি মানে তো লাঠি। তো এখানে হাতে খড়ি বলতে আসলে হাতে কোনো কিছু ধরে আছে বা হাতে লাঠি আছে এমন কিন্তু বোঝাচ্ছে না। হাতে খড়ি মানে হচ্ছে কি একটা অনুষ্ঠান, একটা প্রোগ্রাম। তো হাতে খড়ি বলতে এখানে হাতের অর্থও বোঝাচ্ছে না, খড়ির অর্থও বোঝাচ্ছে না, এখানে একটা বিশেষ অনুষ্ঠানের অর্থ প্রকাশ করছে। আর সেজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, কারণ এখানে সমসমান পদের পূর্বপদ এবং পরপদের কোনো অর্থকেই বুঝাবে না, কোনো অর্থ না বুঝিয়ে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করবে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে সেটা বহুব্রীহি সমাস। ঠিক আছে, তাহলে নেক্সটে চলে যাচ্ছে। দেখো যে বহুব্রীহি সমাসে সাধারণত এখন হচ্ছে কিছু নিয়ম বহুব্রীহি সমাসে যে কিরকম থাকতে পারে সেটা আমরা জানবো। যে বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাস বাক্য রূপে ব্যবহৃত হয়। আচ্ছা, আগের ক্লাসগুলো যারা করনি তাদের জন্য বলছি যে ব্যাস বাক্য আর এটা হচ্ছে আমাদের সমস্ত পদ, আর এখানে এটা হচ্ছে ব্যাস বাক্য। এখন আর এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্যের প্রথমে যে আছে সেটা পূর্বপদ এবং পরে যেটা আছে সেটা পরপদ। এই যে পূর্বপদ থেকে এটা এসেছে মহা, আর আত্মা এসেছে পরপদ থেকে। তাহলে এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে আমাদের পরপদ। তাহলে দেখো এখানে আমাদের এই যে ব্যাস বাক্য, আমাদের ব্যাস বাক্যে কিন্তু যার এবং যাতে এই কথাগুলো বহুব্রীহি সমাসে ব্যবহার হয়ে থাকে। যার এবং যাতে এই শব্দগুলো ব্যাস বাক্য রূপে ব্যবহৃত হয়ে থাকে। যেমন যদি আমরা উদাহরণ দিই, আয়তলোচন যার, এটা হয়ে যাবে আয়তলোচনা। ঠিক আছে, এখানে যার শব্দটা আছে, তাহলে আমরা বুঝবো যে এটা বহুব্রীহি সমাস। এখন এটা কিন্তু আবার যার শব্দটা আমাদের সমস্ত পদে যে কিন্তু লোপ পেয়েছে, যার শব্দটা এটার মধ্যে নাই। তো কিন্তু আমাদের যদি পরীক্ষায় তো আমাদের এরকম সমস্ত ব্যাস বাক্য দিয়ে আসবে না, শুধু সমস্ত পদ দিতে পারে। তো তখন আমাদের কিন্তু এটা দেখে বুঝতে হবে যে এটার মধ্যে এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে বলবো আমরা যে আয়তলোচন যার। তাহলে আমাদের চিনে নিতে হবে এটা ব্যাস বাক্যটাতে যার আসবে, তার মানে এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাসের উদাহরণ। আয়তলোচন যার, তাহলে হলো আয়তলোচনা। আয়তলোচনা বলতে কিন্তু এখানে স্ত্রীবাচক বুঝাচ্ছে, অর্থাৎ এখানে পুরুষবাচক বুঝাচ্ছে না, এখানে স্ত্রীবাচক বুঝাচ্ছে। যে আয়তলোচনা মানে হচ্ছে এটা স্ত্রীবাচক একটা শব্দ। এরপর উদাহরণ কি, মহান আত্মা যার হয়ে যাচ্ছে মহাত্মা, এখানেও যার শব্দটা আছে। স্বচ্ছ সলিল যার, স্বচ্ছ সলিলা, এখানেও যার শব্দটা আছে, স্বচ্ছ সলিলা, মহাত্মা স্বচ্ছ সলিলা। এরপর হচ্ছে নীল বাসন যার, নীল বাসনা, তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু এখানে স্ত্রীবাচক হয়ে যাচ্ছে। স্থির প্রতিজ্ঞা যার, স্থির প্রতিজ্ঞ, এখানে আবার স্থির প্রতিজ্ঞা কিন্তু হয়নি, এখানে স্থির প্রতিজ্ঞ হয়ে গেছে।
কোনো আকার বা ইকার নেই। ধীর বুদ্ধি যার, ধীর বুদ্ধি, ঠিক আছে, ধীর বুদ্ধি যার, এখানে ধীর বুদ্ধি হয়ে যাচ্ছে। আর এখানে আমি যে লাল রং দিয়ে যেগুলো মার্ক করে দিয়েছি সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এক্সাম্পল, সেগুলো তোমরা ভালো করে পড়ে মুখস্থ করে নিবে যাতে তোমরা পারো, এবং বুঝে মুখস্থ করবে যে তোমাদের ব্যাস বাক্যে যার শব্দটা আছে এবং সমস্ত পদে যে কিন্তু যার শব্দটা লোপ পেয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে আমরা বলবো এটা বহুব্রীহি সমাসের উদাহরণ, ঠিক আছে। এরপরে দেখো যে এর আগে তো যার যাতে শব্দগুলো ছিল, কিন্তু এক্ষেত্রে কি বলা হচ্ছে যে সহ কিংবা সহিত শব্দের সঙ্গে, সহ কিংবা সহিত শব্দের সঙ্গে অন্য পদের বহুব্রীহি সমাস হলে সহ এবং সহিত এর স্থলে স হয়, ঠিক আছে। সহ এবং সহিত থাকলে তার স্থলে স হয়, আমরা এভাবে মনে রাখতে পারি। তাহলে দেখো যে বাস্তব, এই যে সহ শব্দটা কিন্তু আছে, বাস্তব সহ, ঠিক আছে, সহ শব্দটা এখানে আছে, তাহলে এখানে সহ শব্দটা আছে। সহ শব্দ তাহলে কি বাস্তব সহ বর্তমান, অর্থাৎ কি অন্য শব্দের সাথে কিন্তু এই সহ শব্দটা যুক্ত আছে। এইটা বান্ধব, সরি বাস্তব নয়, বান্ধব সহ, তাহলে বান্ধব শব্দটার সাথে কিন্তু এটাকে বলা হচ্ছে যে অন্য শব্দের সঙ্গে, বান্ধব অন্য একটা শব্দ, সেটার সাথে সহ শব্দটা যুক্ত হচ্ছে। এরকম যদি হয় তাহলে আমরা কি করব, সমাসে করতে যেয়ে আমরা কিন্তু স দিব, তাহলে সেই স্থলে সহ বা সহিতের স্থলে আমরা স দিয়ে দিব, তাহলে বান্ধব সহতে আমরা কি হয়ে যাচ্ছে, স বান্ধব, অর্থাৎ সহ এর পরিবর্তে আমাদের এখানে একটা দন্ত স চলে এসেছে। এটাই কিন্তু আমাদের এই রুলসে, এই নিয়মে ছিল। এরপর হচ্ছে সহ উদর যার হয়ে যাচ্ছে সহদর, সদর, সহদর হয় অথবা সদর আমরা বলতে পারি। তাহলে সহ শব্দটা কিন্তু আছে উদরের সাথে, তো সেটা হয়ে গেল সহ থেকে দন্ত স হয়ে গেল, সহ থেকে এটা কিন্তু দন্তের স হয়ে গেল। এই দুইটা এক্সাম্পল, এই দুইটা উদাহরণ আমাদের পরীক্ষায় এসে থাকে, তো তোমরা এটা ভালো করে পড়ে নিবে। এইভাবেই কিন্তু আবার এই সজল, সফল, সদর্প, সলজ্জ, সকল্যাণ এই বাক্যগুলো, এই শব্দগুলোরও সমাস হয়ে থাকে এবং এগুলো বহুব্রীহি সমাসের উদাহরণ। ওকে, তাহলে আমরা জানলাম যে যার যাতে, প্রথম নিয়মে জানলাম যার যাতে থাকে এবং সেটা সমস্ত পদে যে লোপ পেয়ে যায়। আবার দ্বিতীয় রুলসে শিখলাম যে সহ এবং সহিত কথাটা থাকলে দন্ত স হয়ে যায়, সহ এবং সহিত কোনো একটা অন্য শব্দের সঙ্গে যুক্ত থাকলে আমরা যখন সমাসে হচ্ছে সমস্ত পদ করব তখন সেটা স হয়ে যাবে, সহ বা সহিত না হয়ে সেটা হয়ে যাবে স, ঠিক আছে, স হয়ে অন্য একটা শব্দের সাথে যুক্ত হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি স কি হচ্ছে পূর্ব পদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এখানে কিন্তু সব পূর্ব পদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। বোঝা গেল দ্বিতীয় নাম্বার নিয়মটা। এরপর চলে যাচ্ছি আমরা অন্য নিয়মে। এখানে কি বলা হচ্ছে দেখো, বহুব্রীহি সমাসে পরপদে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এই শব্দগুলোর সঙ্গে ক যুক্ত হয়। এই শব্দগুলো থাকলে এই শব্দগুলোর স্থলে কি যুক্ত হবে, ক যুক্ত হবে, শব্দগুলোর স্থলে ক যুক্ত হবে। শব্দগুলো কি, মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী। মাতৃ, পত্নী, পুত্র আর স্ত্রী, এই চারটা শব্দ থাকলে সেটার স্থলে হয়ে যাবে ক, সেটার স্থলে হয়ে যাবে ক। যেমন দেখো নদী মাতা, ঠিক আছে, নদী মাতা যার, এটা কি মাতা, ঠিক আছে, মাতা, এটা কি হয়ে গেল, এটা মানে মাতা বলতে কি মাতৃ বুঝাচ্ছে, আমরা জানি যে মাতৃ কথাটা কি মাতা, মা, এটা সম্পর্কিত। তাহলে নদী মাতা অর্থাৎ এটা কি মাতৃ যার, তাহলে হয়ে যাচ্ছে এই যে নদী মাতৃক, ক হয়ে গেল, নদী মাতৃক, ক এখানে কিন্তু হয়ে গেল। আমাদের রুলসে এটাই ছিল যে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী, মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী এই শব্দগুলো থাকলে শব্দের সঙ্গে ক যুক্ত হয়। এই যে শব্দের সঙ্গে কিন্তু আমাদের কটা যুক্ত হয়ে গেছে, শব্দের সঙ্গে আমাদের কটা যুক্ত হয়ে গিয়েছে। বিগত হয়েছে পত্নী যার, এই যে পত্নী আছে, ঠিক আছে, তাহলে পত্নীর সাথে কিন্তু আমাদের ক যুক্ত হয়ে গেল, হয়ে গেছে বিপত্নিক, হয়ে গেছে বিপত্নিক, ঠিক আছে। এরপর কি, এরূপ সস্ত্রীক, অপুত্রক, একইভাবে আমরা এইভাবে ব্যাস বাক্য করতে পারি, ঠিক আছে, একইভাবে আমরা এই সমস্ত পদগুলোর ব্যাস বাক্য করতে পারি এবং এগুলো কিন্তু আমাদের বহুব্রীহি সমাসের উদাহরণ।
তাহলে আমাদের এখানে এই দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আর এখানে বিগত হয়েছে পত্নী বি, অথবা এখানে বিগত বি বলতে এখানে গত হয়েছে বা বিগত হয়েছে, বাট অর্থাৎ যার পত্নী মারা গিয়েছে, বিপত্নিক। ঠিক আছে, এরপর হচ্ছে বহুব্রীহি সমাসে সমস্ত পদে অক্ষি শব্দের স্থলে অক্ষ এবং নাভি শব্দের স্থলে নাভ হয়। তাহলে এটা আরেকটা নিয়ম যে অক্ষি শব্দের স্থলে হয়ে যাবে অক্ষ, নাভি শব্দের স্থলে হয়ে যাবে নাভ। এটা আমাদের মনে রাখতে হবে, অক্ষি থাকলে অক্ষ হয়ে যাবে, নাভি থাকলে নাভ হয়ে যাবে। অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি যে অক্ষি রস্যিকার ছিল, এখানে কি রস্যিকারটা থাকবে না, আবার নাভি রস্যিকার ছিল, এটা নাভ হয়ে যাবে, রস্যিকারটা থাকবে না। তো এভাবে আমরা মনে রাখতে পারি যে অক্ষি থাকলে হয়ে যাবে অক্ষ, নাভি থাকলে হয়ে যাবে নাভ। আর এটার এক্সাম্পল বা উদাহরণ যদি আমরা দিতে চাই তাহলে কি, কমলের ন্যায় অক্ষি যার, কমলাক্ষ, কমলের ন্যায় অক্ষি যার। এই যে আমাদের ব্যাস বাক্যে অক্ষি কথাটা আছে এবং সেটা সমস্ত পদে যে কি হয়ে গেল, অক্ষ হয়ে গেল। কিভাবে অক্ষ হলো, অ তো নাই, তাহলে অক্ষ কিভাবে বুঝতে পারছি, অক্ষ এভাবে বুঝতে পারছি যে লয়ের সাথে একটা আকার আছে, এই আকার মানে কি অ, ঠিক আছে, আর যুক্তক্ষ আছে, তাহলে হয়ে গেল অক্ষ। অ তাহলে যুক্তক্ষ আছে, হয়ে গেল অক্ষ। ঠিক আছে, এই অটা কি আকার হিসেবে আছে এখানে, কমলাক্ষ হয়ে গেল, কমলের ন্যায় অক্ষি যার, কমলাক্ষ। তাহলে এখানে অক্ষি থাকলে অক্ষ হয়ে গেল, এটা আমরা বুঝতে পারলাম। পদ্ম নাভিতে যার হয়ে গেল পদ্ম নাভ। এই যে নাভি, নাভি শব্দটা থাকলে নাভ হয়ে গেল, এটা তো সহজ বোঝাই যাচ্ছে যে নাভি আছে, নাভ হয়ে গেল। আর এখানে অক্ষি থেকে অক্ষ হয়ে গেল, অক্ষ সরাসরি অ বসেনি, এখানে আকার হিসেবে বসেছে। ঠিক আছে, এভাবেই আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে উর্ণ নাভ, উর্ণ নাভ। ঠিক আছে, এরপরে দেখো যে বহুব্রীহি সমাসে পরপদে জায়া শব্দের স্থানে জানি হয়। আচ্ছা, জায়া শব্দ থাকলে জানি হয়ে যায়, জায়া শব্দ থাকলে কি হয়, জানি হয়। কিরকম ভাবে হয় দেখো, চলো দেখি। যে যুবতী জায়া যার, এই যে জায়া শব্দ আছে না, এটা হয়ে গেছে জানি, জায়া শব্দ আছে সেটা হয়ে গেছে জানি। যেমন যুবতী জায়া যার, যুব জানি। ঠিক আছে, যুবতী জায়া আছে, জায়াটা জানি হয়ে গেছে, আর যুবতী, যুবতী হচ্ছে যুবতী থেকে যুব হয়ে গেছে। তাহলে কি হলো যে যুবতী জায়া যার, যুব জানি হয়ে গেছে। যুবতী হচ্ছে যুব, আর এখানে জায়ার জন্য হয়ে গেছে, জায়া থেকে হয়ে গেছে জানি, জায়া থেকে হয়ে গেছে কি জানি। যুবতীর স্থলে যুব এবং জায়া স্থলে জানি হয়েছে। তো বললামই যে এই যে যুবতীর স্থলে আমরা শুধু যুব শব্দটাকে নিয়েছি, আর জায়া থেকে জায়াটা হয়ে গেছে আমাদের রুলস অনুযায়ী জানি, তাই জন্য হয়ে গেছে যুব, যুব, জানি। ওকে, এরপরে দেখো যে বহুব্রীহি সমাসে পরপদে চূড়া শব্দ সমস্ত পদে চূড় এবং কর্ম থাকলে সমস্ত পদে কর্মা হয়। তাহলে কি হলো, চূড়া থাকলে হয়ে যাবে চূড়, চূড়া থাকলে কি হয়ে যাবে, চূড়া থাকলে হয়ে যাবে চূড়। আর যদি কর্ম থাকে, কর্ম থাকলে হয়ে যাবে কর্মা, কর্ম থাকলে কর্মা। তাহলে এখানে চূড়া থেকে কি আকারটা বাদ দিচ্ছি, চূড় হয়ে যাচ্ছে। আর কর্ম, কর্মতে আকারটা যোগ হয়ে কর্মা হয়ে যাচ্ছে। যদি কর্ম থাকে, কর্ম থাকলে হয়ে যাচ্ছে কি কর্মা, কর্ম থাকলে সমস্ত পদে হয়ে যাবে কর্মা। আর যদি চূড়া থাকে, চূড়া হয়েছে সমস্ত পদে হয়ে যাবে কি চূড়। কর্ম থাকলে হয়ে যাচ্ছে কর্মা, আর চূড়া থাকলে হয়ে যাচ্ছে চূড়। ঠিক আছে, যেমন চন্দ্রচূড়া যার, এখানে হয়ে যাচ্ছে চন্দ্রচূড়। এই যে চূড়াটা কি হয়ে যাচ্ছে, চূড় হয়ে যাচ্ছে। চন্দ্রচূড়া যার, চন্দ্রচূড়, চূড়াটা হয়ে যাচ্ছে, চূড়াটা হয়ে যাচ্ছে চূড়, চন্দ্রচূড়, চন্দ্রচূড়া বসছে না। এই যে নিয়ম অনুযায়ী আমাদের চূড়া থেকে চূড় চলে আসছে। বিচিত্র কর্মা যার, বিচিত্র কর্মজার, বিচিত্র কর্মজার, এটা হয়ে যাচ্ছে বিচিত্র কর্মা, কর্ম থেকে হয়ে যাচ্ছে কর্মা, কর্ম থেকে হয়ে যাচ্ছে কর্মা। তাহলে বিচিত্র কর্মজার হয়ে যাচ্ছে বিচিত্র কর্মা। ঠিক আছে, বিচিত্র কর্মজার হয়ে যাচ্ছে বিচিত্র কর্মা। কারণ আমাদের রুলসে কি ছিল যে কর্ম থাকলে কি হয়ে যাবে, কর্মা হয়ে যাবে, কর্ম থাকলে হয়ে যাবে কর্মা, কর্ম থাকলে হয়ে যাচ্ছে কর্মা। বিচিত্র কর্মজার, বিচিত্র কর্মা। আর চূড়, চন্দ্রচূড়া যার, চন্দ্রচূড়। ঠিক আছে, এরপরে দেখো যে বহুব্রীহি সমাসে সমান শব্দের স্থানে স হয় অথবা এবং সহ হয়। সমান শব্দের স্থলে স এবং সহ হয়। যেমন চলো দেখি কিভাবে হচ্ছে।
যে যেমন সমান কর্মী যে, কি হয়ে যাচ্ছে সমান কর্মী যে, সহকর্মী। তার মানে কি সমান থেকে হয়ে যাচ্ছে সহ, সমান থেকে হয়ে যাচ্ছে সহ। আর এখানেও একইভাবে সমান থেকে হয়ে যাচ্ছে সম। ঠিক আছে, সহ এবং এখানে স হয়েছে, সম না হয়ে এখানে হয়ে গেছে স, শুধু স। ঠিক আছে, শুধু স। যেমন এখানে রুলসে কি ছিল, সমান থেকে স হয়ে যাচ্ছে এবং সহ হয়ে যাচ্ছে। এখানে সমান কর্মী যে, এখানে সহকর্মী হয়ে গেল। আর এখানে সমান বর্ণ যার, এখানে সমানের সম বর্ণ হয়ে গেল। সমান থেকে এখানে হয়ে গেল কি, সমান থেকে এখানে হয়ে গেল স। সমান থেকে এখানে আমরা ব্যাস বাক্য থেকে, সমান ব্যাস বাক্য থেকে সমস্ত পদে স করলাম। আর এখানে সমান থেকে হয়ে গেল কি সহ। সমান থাকলে তাহলে কি হচ্ছে, সমান থাকলে আমরা কি বলছি, স হবে অথবা সহ হবে। যেমন এখানে সহ হয়েছে আর দ্বিতীয় উদাহরণটাতে স বসেছে। আবার আরেকটা উদাহরণ কি, যে সমান উদর যাদের, এটা হয়ে যাচ্ছে সহোদর। সমান উদর যাদের, এটা কিন্তু সহোদর, অর্থাৎ এখানেও স স হয়ে যাচ্ছে, সমান কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে স। ঠিক আছে, সমান হয়ে যাচ্ছে স স। আর এখানে সমান উদর যার, উদর থেকে এখানে সহোদর হয়ে যাচ্ছে, হোদর, সহোদর। ঠিক আছে, সমান থেকে হয়ে যাচ্ছে স এবং উদর থেকে হয়ে যাচ্ছে সহোদর। ঠিক আছে, আর এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে কি, সমান উদর যাদের, এটা সহোদর। এটা কোন সহোদর দিয়ে বলবে যে এটা কোন সমাস, তাহলে তোমাকে বলতে হবে বহুব্রীহি সমাস। ঠিক আছে, এরপরে দেখো যে বহুব্রীহি সমাসে পরপদে গন্ধ শব্দের স্থানে গন্ধি বা গন্ধা হয়। তাহলে গন্ধ থাকলে সেখানে গন্ধি অথবা গন্ধা, গন্ধি অথবা গন্ধা কিন্তু হতে পারে, গন্ধি অথবা গন্ধা হতে পারে। তাহলে আমরা বলতে পারি কি, যে গন্ধ থাকলে কি হচ্ছে, গন্ধ থাকলে কিন্তু গন্ধি এবং গন্ধি অথবা গন্ধা, মানে আকারও থাকতে পারে অথবা হচ্ছে আকারও থাকতে পারে অথবা রস্যিকারও থাকতে পারে। এই যে রস্যিকার, এখানে আকার। তাহলে গন্ধ থাকলে কিন্তু আকারও হচ্ছে আবার রস্যিকারও হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো যে বহুব্রীহি সমাসে পরপদে গন্ধ থাকলে হচ্ছে আমাদের কি করব, আমরা সেই শব্দ স্থানে আমরা গন্ধি বা গন্ধা লিখব। যেমন দেখো যে সুগন্ধ, এই যে গন্ধ শব্দটা কিন্তু আছে, আর এখানে কি হয়ে যাচ্ছে, এখানে গন্ধি হয়ে যাচ্ছে, অর্থাৎ সুগন্ধ যার হয়ে যাচ্ছে সুগন্ধি। আবার একইভাবে গন্ধ, গন্ধ শব্দটা আছে এখানে হয়ে যাচ্ছে গন্ধি। তাহলে পদ্মের ন্যায় গন্ধ যার, পদ্ম গন্ধি। মৎস্যের ন্যায় গন্ধ যার, মৎস্য গন্ধা। এখানে কিন্তু রস্যিকার হয়েছে, রস্যিকার হয়েছে, এখানে আকার হয়েছে গন্ধা। এটা কিন্তু আমরা আবার লিখবো না যে মৎস্যগন্ধি, মৎস্যগন্ধি লেখা যাবে না, মৎস্য গন্ধা। অর্থাৎ এখানে গন্ধের স্থলে গন্ধি হয়েছে, গন্ধের স্থলে গন্ধি হয়েছে, আর এখানে গন্ধের স্থলে হয়েছে গন্ধা। তাহলে সুগন্ধ যার, সুগন্ধি। তারপর কি, পদ্মের ন্যায় গন্ধ যার, পদ্মগন্ধা, পদ্মগন্ধি। ঠিক আছে, কিন্তু ভুল হয়ে যেতে পারে, একটু একটু এদিক ওদিক হলে এটা ভুল হয়ে যাবে, যে পদ্মের ন্যায় গন্ধ যার, পদ্মগন্ধি, আর মৎস্যের ন্যায় গন্ধ যার, মৎস্যগন্ধা। তাহলে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, এটা আমরা ভালো করে পড়ে রাখবো, যে মৎস্যের ন্যায় গন্ধ যার, মৎস্যগন্ধা। আর মৎস্যগন্ধা এটা কিন্তু আমাদের বহুব্রীহি সমাসের উদাহরণ। এখন তো আমরা শুধু বহুব্রীহি পড়ছি, কিন্তু পরীক্ষায় আমাদের পুরো সমাস একসাথে থাকবে, আরো অন্যান্য ব্যাকরণ আইটেমের সাথে একসাথে থাকবে, তখন কিন্তু আমাদের উলটপালট হয়ে যেতে পারে। আমরা একটু মনে না রাখলে ভুল দাগিয়ে দিয়ে আসবো, তখন আমাদের নাম্বার কাটা যাবে। সেজন্য আমাদের মনে রাখতে হবে যে কোনটা কোন সমাস, খুব ভালো করে পড়ে বুঝে মুখস্থ করে রাখতে হবে, যে এই মৎস্যগন্ধা কিন্তু আমাদের বহুব্রীহি সমাস। এরপরে দেখো যে বহুব্রীহি সমাসের প্রকারভেদ। এতক্ষণ তো আমরা বহুব্রীহি সমাস কি এবং সেই সমাসের কিছু নিয়ম কানুন জানলাম, যে যাতে তারপর যার থাকলে সেটা বহুব্রীহি সমাস হবে, অক্ষ থাকলে অক্ষী হয়ে যাচ্ছে বা অক্ষী থাকলে অক্ষ, তারপর নাভি থাকলে নাভ হয়ে যাচ্ছে, এরকম নিয়ম জানলাম। আর এখন কি বহুব্রীহি সমাসের প্রকারভেদ। তো চলো দেখি বহুব্রীহি সমাস কয় প্রকার। দেখো, বহুব্রীহি সমাস হচ্ছে
8 প্রকার। বহুব্রীহি সমাস 8 প্রকার। তো কে কে? 1 নাম্বার হচ্ছে কি, যে সমানাধিকরণ, ব্যাধিকরণ, তারপরে হচ্ছে ব্যতিহার, নয়, তারপরে হচ্ছে মধ্যপদ লোপী, তারপরে হচ্ছে কি প্রত্যয়ান্ত, অলুক, আর শেষে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। তো প্রথমে কি সমানাধিকরণ, তারপরে কি ব্যাধিকরণ, ব্যতিহার, নয়, মধ্যপদ লোপী, প্রত্যয়ান্ত, অলুক এবং সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক আছে, অলুক এবং সংখ্যাবাচক বহুব্রীহি, এই প্রকারভেদগুলো আমাদের মুখস্থ করতে হবে। এই প্রকারভেদগুলো আমাদের মুখস্থ করতে হবে যে কি কি এখানে প্রকারভেদ আছে আমাদের। ঠিক আছে, যে বহুব্রীহি সমাস হচ্ছে 8 প্রকার। এই প্রকারভেদগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এবং এটাও মনে রাখতে হবে যে বহুব্রীহি সমাস আসলে কয় প্রকার। ঠিক আছে, এরপরে দেখো যে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহিটা কি, যে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। ঠিক আছে, যেমন কি হত হয়েছে শ্রীজার হতশ্রী, হত হয়েছে শ্রীজার, এটা হয়ে গেল হতশ্রী। পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। এই যে হত, ঠিক আছে, হয়েছে হত হয়েছে শ্রীজার, শ্রী, তাহলে কি হয়ে গেল হতশ্রী, অর্থাৎ পূর্বপদ হচ্ছে কি বিশেষণ এবং পরপদ হচ্ছে বিশেষ্য, হয়ে গেল হতশ্রী। এরপর কি খোশ মেজাজ যার খোশ মেজাজ। ঠিক আছে, খোশ মেজাজ যার খোশ মেজাজ, খোশ এবং মেজাজ, পূর্বপদ হচ্ছে বিশেষণ এবং পরপদ হচ্ছে বিশেষ্য, তাহলে হয়ে গেল কি খোশ মেজাজ। এটা সমানাধিকরণ বহুব্রীহি। এরকম হত সর্বস্ব, উচ্চশির, পীতাম্বর, জবরদস্তি, সুশীল, সুস্ত্রী, তারপরে হচ্ছে কমবক্ত, এটা হচ্ছে ভুল এসেছে, এটা তাহলে কমবক্ত, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো আমাদের কি সমানাধিকরণ বহুব্রীহি। এখন বহুব্রীহির আমরা যেহেতু প্রকারভেদে ঢুকে গিয়েছি, আমাদের যদি পরীক্ষায় ধরো খোশ মেজাজ আসলো, আসার পর আমাদের উদাহরণ বললো যে, আমাদের অপশনে বললো যে খোশ মেজাজ কোন সমাস, তাহলে উদাহরণে বিভিন্ন সমাসের আমাদের অপশনে বিভিন্ন সমাসের অপশন দিয়ে রাখলো। তখন আমাদের কিন্তু যদি বহুব্রীহি থাকে এবং অপশনে যদি বহুব্রীহিও থাকে এবং সমানাধিকরণ বহুব্রীহিও থাকে, আমাদের কি শুধু বহুব্রীহি অ্যান্সার করলে হবে না, আমাদের কিন্তু সমানাধিকরণ বহুব্রীহিতে অ্যান্সার করতে হবে। অর্থাৎ এই উদাহরণটা আমাদের বহুব্রীহি সমাসের কোন প্রকারভেদে আছে সেটা কিন্তু এক্সাক্ট করে বলতে হবে আমাদের। শুধু আমরা বহুব্রীহি অ্যান্সার করলে কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল হবে, মানে আংশিক হচ্ছে, এটা পুরোপুরি হচ্ছে না। তাহলে খোশ মেজাজ হচ্ছে আমাদের সমানাধিকরণ বহুব্রীহি, এবং প্রত্যেকটা বহুব্রীহির প্রকারভেদ আমাদের এভাবে পড়ে পড়ে মুখস্থ রাখতে হবে। আমাদের তখন পরীক্ষায় আমরা একদম স্পেসিফিক করে যেন বলতে পারি কোনটা কোন সমাস, অর্থাৎ কোনটা বহুব্রীহি সমাসের কোন প্রকারভেদের থেকে এসেছে। তাহলে কিন্তু এখানে কিন্তু হত হয়েছে শ্রীজার, এটা হয়ে গেল হতশ্রী, এটা আমাদের সমানাধিকরণ বহুব্রীহি। একই সাথে খোশ মেজাজ যার খোশ মেজাজ, এটাও কিন্তু আমাদের বহুব্রীহি সমাস, সমানাধিকরণ। এবং পীতাম্বর, সুশ্রী, কমবক্ত, এগুলাও হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। ঠিক আছে, বহুব্রীহি সমাসের কোন প্রকারভেদে আছে? সমানাধিকরণ বহুব্রীহিতে আছে, সমানাধিকরণ বহুব্রীহিতে আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো যে আমাদের এইখানে লাল রং দিয়ে আমি যেটা লিখে দিয়েছি, লাল হচ্ছে কালি দিয়ে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ, এগুলো ভালো করে পরীক্ষার জন্য পড়ে ফেলবে। এরপরে দেখো যে ব্যাধিকরণ বহুব্রীহি। ঠিক আছে, আমরা ফার্স্টে জানলাম কি সমানাধিকরণ বহুব্রীহি, এখন হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। তাহলে ব্যাধিকরণ বহুব্রীহি কাকে বলছে? যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি। চলো উদাহরণের মাধ্যমে দেখি। তাহলে কি হলো? 80তে 20 যার 80 20, কথা সর্বস্ব যার কথা সর্বস্ব, অর্থাৎ কি হচ্ছে যে পূর্বপদ এবং পরপদ কোনটি হচ্ছে বিশেষণ না, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাধিকরণ বহুব্রীহি। যেমন 80তে, অর্থাৎ 80তে বলতে কি দাঁতে, 80তে মানে হচ্ছে দাঁতে, 20 যার, তাহলে হয়ে গেল 80 20। কথা সর্বস্ব যার কথা সর্বস্ব। ঠিক আছে, এরপর কি বলা হচ্ছে যে পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়।
আচ্ছা, পরপদটা যদি আমাদের কৃদন্ত বিশেষণ হয় তাহলে কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি হবে। যেমন 2 কান কাটা যার, 2 কান কাটা, বোটা খসেছে যার, বোটা খসা। ঠিক আছে, অনুরূপ ভাবে ছা পোষা, পা চাটা, পাতা চাটা, পাতা ছেঁড়া, ধামা ধরা ইত্যাদিও হচ্ছে আমাদের ব্যাধিকরণ বহুব্রীহি। তাহলে আমরা কিভাবে ব্যাধিকরণ বহুব্রীহি শিখবো, যে কিভাবে আইডেন্টিফাই করব যে পূর্বপদ এবং পরপদ কোনটি হচ্ছে বিশেষণ না হলেও কিন্তু আমাদের ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হবে। এটার সাথে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হচ্ছে কথা সর্বস্ব এবং 80-20। কথা সর্বস্ব এবং 80-20 এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ উদাহরণ। আর এটা কোন সমাস, এটা বহুব্রীহির কোন প্রকারভেদে পড়েছে? ব্যাধিকরণ বহুব্রীহিতে পড়েছে, ব্যাধিকরণ বহুব্রীহিতে পড়েছে। এছাড়াও বোটা খসাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা থেকেও প্রশ্ন এসে থাকে। যে ব্যতিহার বহুব্রীহিটা কি? যে ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এই সমাসে পূর্ব পদে আ এবং উত্তর পদে ই যুক্ত হয়। তাহলে এখানে আমাদের দুইটা কথা, যে ক্রিয়ার পারস্পরিক অর্থ থাকবে, এখানে হচ্ছে ক্রিয়ার পারস্পরিক অর্থ থাকবে। আচ্ছা, ক্রিয়ার পারস্পরিক অর্থ কি সেটা আমরা বুঝবো। এবং এই সমাসে পূর্ব পদে হচ্ছে আ হবে এবং উত্তর পদে, উত্তর পদ মানে হচ্ছে পরপদ। পূর্বপদ মানে প্রথমে যে পদটা থাকে, আর উত্তর পদ মানে হচ্ছে পরে যে পদটা থাকে সেটা উত্তর পদ অথবা পরপদ। তাহলে কি হলো, যে পরপদে কিন্তু ই যুক্ত থাকে এবং পূর্বপদে আ যুক্ত থাকে। পূর্বপদে আ যুক্ত থাকছে এবং পরপদে ই যুক্ত থাকছে, এটা আমাদের মনে রাখতে হবে। তো কি হচ্ছে, হাতে হাতে যে যুদ্ধ সেটা হয়ে যাচ্ছে হাতা হাতি। তাহলে দেখো পূর্ব পদে হচ্ছে কি হচ্ছে, আ যুক্ত হচ্ছে, হাতা। ঠিক আছে, এখানে কিন্তু হাতে হাতে ছিল শব্দটা, হাত বা হাতা এই শব্দটা ছিল না, কিন্তু এখানে হাতা হয়ে গেছে। কেন? কারণ যে বললো যে পূর্ব পদে আ যুক্ত হবে, আ, ঠিক আছে, আর পরপদে ই যুক্ত হবে, অর্থাৎ হাতা। হাত যোগ হচ্ছে কি আ, তাহলে হয়ে গেল হাতা। ঠিক আছে, হাত যোগ আ, হাতা হয়ে গেল। আর হাত যোগ ই, তাহলে হয়ে গেল কি হাতি। হাত যোগ ই, এই ই এর জন্য আমাদের এখানে এই রসিকারটা হয়েছে, আর আ এর জন্য হয়েছে এই আকারটা। ঠিক আছে, আর হাতে হাতে যে যুদ্ধ, এটা হচ্ছে কি ক্রিয়ার পারস্পরিকতা বোঝাচ্ছে, যে হাতে হাতে। তারপরে হচ্ছে কি কানে কানে যে কথা, কানা কানি, এখানেও কানা কথাটা কিন্তু আমাদের এই ব্যাস বাক্যে ছিল না। ক্রিয়ার পারস্পরিক অর্থ বোঝাচ্ছে এবং এখানে আ যুক্ত হয়ে গেছে পূর্ব পদে, পরপদে যুক্ত হয়ে গেছে ই। আ পূর্ব পদে, পরপদে হয়ে গেছে ই, পরপদ অথবা উত্তর পদে ই যুক্ত হয়ে গেছে। তাহলে হয়ে গেল কানা কানি। কানে কানে যে কথা হয়ে গেল কানাকানি। এমনি ভাবে কি হচ্ছে, চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখা দেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুতাগুতি, ঘুষাঘুষি ইত্যাদি। তাহলে এগুলো সবই কিন্তু আমাদের ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহিতে আমাদের মনে রাখতে হবে যে ক্রিয়ার একটা পারস্পরিকতা থাকবে, অর্থাৎ এখানে কি মানে ক্রিয়া শব্দ, কিন্তু এটা কি ঘুষা ঘুষি, এটা কি মানে সিমিলার শব্দ। প্রথমটা কি ঘুষা, পরবর্তীটা কি ঘুষি, বা হাতে হাতে, হাত কানে কানে। ঠিক আছে, তারপর হচ্ছে এরকম লাঠালাঠি, হাসাহাসি, এগুলো হচ্ছে কি আমাদের ব্যতিহারী বহুব্রীহির উদাহরণ। ঠিক আছে, ব্যতিহার বহুব্রীহির উদাহরণ বোঝা গেল। তাহলে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। নয় বহুব্রীহি, এরপরে কি নয় বহুব্রীহি। তো এখানে নয় মানে আমরা আগের ক্লাসেও জেনেছি যে নয় মানে হচ্ছে না বোধক। ঠিক আছে, নয় মানে না বোধক। তাহলে কি হচ্ছে দেখো, যে বিশেষ্য পূর্বপদের আগে নয় অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নয় বহুব্রীহি বলে। বিশেষ্য পূর্বপদের আগে, ঠিক আছে, বিশেষ্য পূর্বপদটা যদি বিশেষ্য হয় এবং তার আগে নয় অব্যয় যোগ করে, নয় অব্যয় মানে না বোধক অব্যয়, ন, না, নাই, এই সকল অব্যয় যদি যোগ করা হয় তাহলে সেটা হয়ে যায় বহুব্রীহি সমাসের নয় বহুব্রীহি। নয় বহুব্রীহি সমাসের সাধিত পদটি হয়ে যায় বিশেষণ। ঠিক আছে, এখানে কিন্তু পূর্বপদ বিশেষ্য থাকছে, কিন্তু সাধিত পদটার পরে আবার বিশেষণ হয়ে যাচ্ছে। যেমন কি নাই জ্ঞান যার, অজ্ঞান। ঠিক আছে, নাই জ্ঞান যার, সেটা হয়ে গেছে অজ্ঞান। তারপরে কি এখানে হচ্ছে কি যে জ্ঞান। ঠিক আছে, জ্ঞান
তার এই বিশেষ্য পদ এটার আগে নয়, অর্থাৎ নয় শব্দ কি, যে ন ন বা নাই, এটা নয়, এটা যুক্ত হচ্ছে এবং সেটা পরে কি একটা বিশেষণ হয়ে যাচ্ছে যে অজ্ঞান। তারপরে হচ্ছে কি একইভাবে বে নাই হেড যার বেহেড, নাই বা না চারা উপায় যার, চারা মানে উপায়, ন মানে হচ্ছে নাই, ন ন না এগুলো সবই কি না বোধক, ন তারপরে হচ্ছে না এগুলো সবই হচ্ছে আমাদের না বোধক, অর্থাৎ না বোধক হলেই নয় হবে। আর এখানে যেহেতু পূর্বপদটা বিশেষ্য এবং এই পূর্বপদের সাথে আমাদের কি নয় যুক্ত হচ্ছে এবং এখানে আমাদের সমস্ত পদটা হয়ে যাচ্ছে বিশেষণ। এই জন্য আমরা বলছি যে এটা কি হয়ে যাচ্ছে, নয় বহুব্রীহি, নয় বহুব্রীহি। তাহলে একইভাবে আমাদের এটা বেহেড হচ্ছে, নাচার হচ্ছে, নির্ভুল হচ্ছে, না জানা বা অজানা হচ্ছে, তাহলে এগুলোই আমাদের সবই নয় বহুব্রীহি সমাস। আর গুরুত্বপূর্ণ কি, ন জ্ঞান যার অজ্ঞান, ন চারা যার বা নাই চারা বা উপায় যার নাচার, না বা নয় জানা যা, না জানা বা অজানা, না জানাও হবে অথবা অজানা, যে কোনো একটা হবে, যে কোনো একটাই আমাদের ওটা লিখলেই হবে যে না জানা অথবা অজানা। আর এখানে অজানা দিলেও কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটা নয় বহুব্রীহির উদাহরণ, না জানা দিলেও বুঝে নিতে হবে নয় বহুব্রীহির উদাহরণ। এরকম না হোক, নিরুপায়, নির্ঝঞ্ঝাট, অবুঝ, অকেজ, বেপরোয়া, বেহুশ, অনন্ত, বেতার ইত্যাদি হচ্ছে আমাদের নয় বহুব্রীহির উদাহরণ। নয় বহুব্রীহির উদাহরণ এখানে আমাদের এই যে লাল রঙের যে লাইনগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো উদাহরণগুলো খুব ভালো করে পড়ে নিবে, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার চলে আসে। এরপরে দেখো যে মধ্য পদলোপী বহুব্রীহি, মধ্য পদলোপী বহুব্রীহিতে কি বলা আছে দেখো, বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায় তাহলে সেটা মধ্য পদলোপী বহুব্রীহি বলে। এর আগেও আমরা কিন্তু মধ্য পদলোপী পড়েছি যে মধ্যপদলোপী মানে কি, মধ্যপদটা লোপ পায় বা মধ্যপদটা বিলীন হয়ে যায়। এখন মধ্যপদ এখানে আবার এই মধ্যপদলোপী বহুব্রীহিতে কি, মধ্যপদটা কেন এসেছে আমাদেরকে, এই সমস্ত পদের ব্যাখ্যার জন্য এসেছে, সমস্ত পদের ব্যাখ্যার জন্য এসেছে এবং সেই ব্যাখ্যাটাই কিন্তু আবার সমস্ত পদে যে লোপ পেয়ে যাচ্ছে। যেমন কি বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, বিড়াল চোখী, এখানে বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, ঠিক আছে, এখানে কিন্তু যে ন্যায় চোখ যে নারীর, আমাদের কিন্তু এটা কি কি করছে, আমাদের ব্যাখ্যা দিচ্ছে, আরো বিস্তারিত জানাচ্ছে। এই বাক্যাংশটা কিন্তু পরে আমাদের কি হচ্ছে, এখানে যে বিলীন হয়ে যাচ্ছে, আমাদের সমস্ত পদে বিলীন হয়ে যাচ্ছে, লোপ পাচ্ছে। এই লোপ পাচ্ছে মানে কি, চলে যাচ্ছে বা নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, সেজন্য বলা হচ্ছে যে লোপ পাচ্ছে। তাহলে এটা হয়ে গেল কি, বিড়াল চোখী। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, তাহলে এখানে হাতে খড়ি শব্দটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। যেমন হাতে খড়ি, এখানে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, মানে হাতে খড়িকে এখানে বিস্তারিত ভাবে বর্ণনা করেছে বাক্যাংশের মাধ্যমে, যে অনুষ্ঠান দেওয়া হয়, তাহলে এটা কিন্তু আমাদের সমস্ত পদে যে লোপ পাচ্ছে এবং যেহেতু লোপ পাচ্ছে সেহেতু কিন্তু এটা মধ্যপদলোপী বহুব্রীহি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এমনি ভাবে গায়ে হলুদ, মেনিমুখ ইত্যাদিও হচ্ছে আমাদের মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ হতে পারে, ঠিক আছে। এরপরে কি, যে প্রত্যয়ান্ত বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহিটা কি, যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি। খুবই সহজ, আ, এ আর ও যুক্ত থাকবে, সেটা হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। যেমন কি একদিকে চোখ, চোখ বলতে এখানে দৃষ্টিকে বোঝাচ্ছে, একদিকে চোখ যার, এক চোখা মানে একদিকে থেকে বিবেচনা যে করে বা একদিক থেকে যে বিচার বিবেচনা করে বা একদিকে যার দৃষ্টি সে হচ্ছে কি এক চোখা। এখানে দেখো সমস্ত পদে কি হচ্ছে, চোখের সাথে আ যুক্ত হচ্ছে, চোখের সাথে আ যুক্ত হচ্ছে। এই যে এখানে বলা হয়েছিল যে আ, এ, ও যে প্রত্যয় যুক্ত হলে তাকে বলা হবে প্রত্যয়ান্ত বহুব্রীহি। তাহলে আ প্রত্যয়টা যেহেতু যুক্ত হয়েছে তাই এটাকে আমরা বলবো প্রত্যয়ান্ত বহুব্রীহি। একইভাবে ঘরের দিকে মুখ যার, ঘর মুখ, এই যে ও প্রত্যয় যুক্ত হয়েছে তাই আমরা এটাকে বলবো প্রত্যয়ান্ত বহুব্রীহি। নি খরচ যার বা নেই খরচ যার, নি মানে হচ্ছে নেই, তাহলে নেই খরচ যার সেটা হয়ে যাচ্ছে নি খরচে,
ঠিক আছে, নিখরচে, তাহলে খরচ যোগ এ যুক্ত হচ্ছে, এ প্রত্যয় যুক্ত হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে আ প্রত্যয় যুক্ত হচ্ছে, ও যুক্ত হচ্ছে, এ যুক্ত হচ্ছে, আ প্রত্যয় যুক্ত হচ্ছে, এ প্রত্যয় যুক্ত হচ্ছে, ও প্রত্যয় যুক্ত হচ্ছে, অর্থাৎ এগুলো হয়ে যাচ্ছে আমাদের প্রত্যয়ান্ত বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। এরকম দোটানা, দোমনা, এক গুয়ে, অকেজো, এক ঘরে, দোলনা, দোলনা হবে এখানে, দোলনা, দোতলা, উনপাজুরে ইত্যাদি হচ্ছে আমাদের প্রত্যয়ান্ত বহুব্রীহির উদাহরণ। ঠিক আছে, আর গুরুত্বপূর্ণ গুলো দেওয়া আছে, গুরুত্বপূর্ণ গুলো ভালো করে তোমরা মুখস্থ করে নিবে। এরপরে 7 নাম্বার আমাদের প্রত্যয় যদি 7 নাম্বার যদি সমাসের উদাহরণ প্রকারভেদে যাই, তাহলে কি অলুক বহুব্রীহি। 7 নম্বরে আছে অলুক বহুব্রীহি। আর অলুক বহুব্রীহিতে কি বলা হচ্ছে, যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি বলে। পূর্বপদ বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি বলে। যেমন অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়। সমস্ত পদটি কি হয়? বিশেষণ। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বিশেষ্য থেকে সমস্ত পদটা বিশেষণ হয়ে যাচ্ছে, আর অলুক বহুব্রীহিতেও এরকমটাই হচ্ছে। তাহলে কি মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, কি হচ্ছে এখানে? মাথায় পাগড়ি, অর্থাৎ পূর্বপদ বা পরপদের কোনো পরিবর্তন হচ্ছে না এখানে, কিন্তু এই যে মাথায় পাগড়ি, এই দুইটা শব্দই পূর্বপদ এবং পরপদ কিন্তু একবারে চলে আসছে। যে মাথায় পাগড়ি ছিল, এখানেও কোনোরূপ পরিবর্তন ছাড়া শুধু মাথায় পাগড়ি কিন্তু হয়ে যাচ্ছে। গলায় গামছা যার, গলায় গামছা, এই যে গলায় গামছা, এই পূর্বপদ এবং পরপদে কিন্তু কোনোরূপ পরিবর্তন ছাড়াই চলে আসছে। সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা কি হয়ে যাচ্ছে, অলুক, অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি। ঠিক আছে, এরূপ হাতে খড়ি, কানে কলম, গায়ে পড়া, হাতে বেড়ি, মাথায় ছাতা, মুখে ভাত, কানে খাটো ইত্যাদিও কিন্তু আমাদের অলুক বহুব্রীহির উদাহরণ। তাহলে এখান থেকে আমরা ইম্পর্টেন্ট পেলাম কি, গলায় গামছা, ঠিক আছে, যার গলায় গামছা, যার গলায় গামছা। আরেকটা হচ্ছে হাতে ছড়ি, এটা কিন্তু হাতে খড়ি না, এটা কিন্তু আবার হাতে ছড়ি। তাহলে এগুলো আমাদের অলুক বহুব্রীহির উদাহরণ। এক্ষেত্রে কিন্তু কোনো রূপ পরিবর্তন হচ্ছে না, পূর্বপদ এবং পরপদ কোনো রূপ পরিবর্তন হচ্ছে না, একবারে বসে যাচ্ছে, শুধু যার কথাটা ছাড়া কি গলায় গামছা, গলায় গামছায় কিন্তু এটা বসে যাচ্ছে। এরপরে কি সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচকে কি আমাদের সংখ্যা উল্লেখ থাকবে, সেক্ষেত্রে সংখ্যাবাচক বহুব্রীহি হয়ে যাবে। সহজ কথায় দেখো কি বলা হয়েছে, যে পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে সমস্ত পদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়। এই সমাসে সমস্ত পদে আ, ই আর দীর্ঘই যুক্ত হয়, যথা 10 গজ, পরিমাণ যার, 10 গজি। দেখো এখানে কিন্তু রস্যিকার যুক্ত হয়ে গেছে, এই যে রস্যই দীর্ঘই এবং আ, স্বরে আ যুক্ত হবে, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে দুইটা কথা, যে 1 নাম্বার কথা হচ্ছে সংখ্যাবাচক বা সংখ্যা বা পরিমাণ নির্ধারণ, পরিমাণের উল্লেখ থাকবে, আর আমাদের সমস্ত পদে আ, ই এবং দীর্ঘই, স্বরে আ, রস্যই আর দীর্ঘই, এগুলো হচ্ছে যুক্ত থাকবে। যেমন একটা উদাহরণ কি, 10 গজ পরিমাণ যার, তাহলে হয়ে গেল 10 গজি, মানে এখানে রস্যিকার আছে, রস্যিকার এখানে যুক্ত হয়েছে আমাদের সমস্ত পদে। এবার হচ্ছে কি, আবার পরিমাণ বুঝাচ্ছে। পরিমাণ কিন্তু এই যে 10, আমাদের কিন্তু এই যে সংখ্যাবাচক আছে 10 আছে, আবার সংখ্যাবাচক কি, এখানে চৌ মানে কি 4 আছে, তে পায়া মানে কি 3টা পা, তারপর 4 হাতি, তাহলে কি সংখ্যার এখানে উল্লেখ আছে। ঠিক আছে, সে 3 তার যে যন্ত্রের, সে বলতে এখানে 3 বুঝাচ্ছে, এই যে 3 মানে সংখ্যার উল্লেখ আছে। তাহলে সংখ্যার উল্লেখ থাকবে, সেই সাথে আমাদের বাক্য থেকে সমস্ত বাক্যে সমস্ত পদে যে আমরা কি পাচ্ছি, সমস্ত পদে আ, রস্যই বা দীর্ঘই যুক্ত হয়ে যাচ্ছে। যেমন 10 গজ পরিমাণ যার, এটা হয়ে যাচ্ছে 10 গজি, রস্যই দিয়ে রস্যিকার হয়ে গেছে। চৌচাল, চৌ মানে হচ্ছে 4, সংখ্যাবাচক বুঝাচ্ছে। চাল যে ঘরের, তাহলে হয়ে গেছে কি চৌচালা, চৌচাল যে ঘরে, তাহলে হয়ে গেছে চৌচালা। আ যুক্ত হয়ে গেছে এখানে, চাল যোগ আ, চালা, অর্থাৎ এই যে আকারটা হয়ে গেছে, আয়ের জন্য আকারটা এখানে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কি তেপায়া, এই যে আকার যুক্ত হয়েছে এখানে, কি সেতার, এটা বিশেষ্য, এটা আবার কি বিশেষ্য হয়ে গেছে। এখানে কিন্তু পরপদ বিশেষ্য হলে সমস্ত পদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু সেতার হয়ে গেল। এটা একটু ডিফারেন্ট লাগছে, দেখো বাকিগুলো পড়ে এটা কিন্তু একটু ডিফারেন্ট লাগছে, আর সবসময় আমাদের কিন্তু একটু ভিন্ন ধর্মী যেগুলো, সেগুলোই পরীক্ষায় বেশি আসে। তাহলে তোমরা কিন্তু
এই যেগুলো সুন্দর করে বোল্ড করা আছে লাল রং দিয়ে, সেগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে পরীক্ষার জন্য, এগুলো বারবার পরীক্ষায় চলে আসে। তাহলে আমরা এখন বুঝলাম কি সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি খুবই সহজ আমাদের, কিন্তু সংখ্যার উল্লেখ থাকছে এবং আ ই বা দীর্ঘই আমাদের সমস্ত পদে যুক্ত হয়ে যাচ্ছে। নেক্সটে দেখো যে নিপাতনের সিদ্ধ, ঠিক আছে, নিপাতনের সিদ্ধ বা কোন নিয়মের অধীনে যে বহুব্রীহিগুলো পড়ে না সেগুলো আমাদের কি করতে হবে, কোনো নিয়ম যেহেতু নেই আমাদেরকে শুধুমাত্র এটা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে। আমাদেরকে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। কি কি দেখো, দুদিকে অপজার, এটা হয়ে যাচ্ছে দ্বীপ, দুদিকে অপজার দ্বীপ। তাহলে দ্বীপ শব্দটা কি, এটা যে নিপাতনের সিদ্ধ বহুব্রীহি। অন্তর্গত অপজার, তাহলে অপজার মৃত, জীবন মৃত, ঠিক আছে। পণ্ডিত হয়েও যে মূর্খ, পণ্ডিত মূর্খ, এই তিনটা আমরা ভালো করে মুখস্থ করে ফেলবো যে এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ বহুব্রীহির উদাহরণ, ঠিক আছে। নিপাতনের সিদ্ধ বহুব্রীহি দ্বীপ, পণ্ডিত মূর্খ, আর তারপরে হচ্ছে কি জীবন মৃত, ঠিক আছে, জীবন মৃত, এই তিনটা আমরা ভালো করে মুখস্থ করে ফেলবো। এই তো আমাদের শেষ হয়ে গেল বহুব্রীহি। নেক্সট ক্লাসে বাকি যে সমাসগুলো আমাদের প্রকারভেদ বাকি আছে আমরা সেগুলো শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ক্লাসটি করার জন্য। পরবর্তী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।